প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঢাকা কলেজের এমএসসি শেষ বর্ষের ছাত্রদের জন্য আমি আজকে ক্লাস নেব। আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আমি ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। তোমাদের সাথে হয়তো একটা দুইটা ক্লাস নিয়েছিলাম আমি এই কোর্সের, কিন্তু আজকে যখন আমি শুরু করব তখন আসলে প্রথম থেকেই শুরু করব। তো আজকে তোমাদেরকে এই ক্লাসে স্বাগতম জানাই। আমি তোমাদের যে কোর্সটা পড়াই সেই কোর্সটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। কলেজে অবশ্য আমার সাথে আরো একজন স্যার আছেন, দুইজন মিলিয়ে আমরা পড়াই। তো আমি আজকে যেহেতু একেবারে প্রথম থেকেই আমি শুরু করতে চাই যে আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি কি জিনিস, সে কথা দিয়ে আমরা শুরু করি। তোমরা আপেক্ষিকতার বিষয়টা বুঝতে পারবা। আমরা প্রথমে এটা খেয়াল করি না, কিন্তু একসময় খেয়াল করি। যারা ট্রেনে ভ্রমণ করেছো, ট্রেনে ভ্রমণ করলে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রেই একটি মাত্র লাইন, রেল লাইন। সে রেল লাইন দিয়ে যখন সামনের দিক থেকে একটা ট্রেন আসে, তখন আরেকটা ট্রেনকে কোনো একটা সুবিধা মতো স্টেশনে দাঁড় করিয়ে রাখে, আর অপর একটি ট্রেন যেটা আসছিল সেটি এসে দ্রুত গতিতে আবার চলে যায়। ট্রেনের ক্ষেত্রে আবার একটা কথাও আছে, লাস্ট ইন ফার্স্ট আউট। শেষে যেটা আসে সেটি আগে যায়। তো ট্রেনে যখন আমরা এরকম যারা ভ্রমণ করেছো ট্রেনে, তারা নিশ্চয়ই দেখেছো যে ট্রেনটা থেমে আছে, তুমি যদি সেই ট্রেনের যাত্রী হও তাহলে তুমি দেখছো যে একটা ট্রেন আসছে এবং চলে যাচ্ছে, অথবা সেটা যদি এই স্টেশনে থামবে না এরকম ট্রেন যদি হয়, তাহলে কি মনে হবে? ট্রেনটা দ্রুত, আমরা স্বাভাবিকভাবে দেখবো কিন্তু ট্রেনটা দ্রুত গতিতে চলে যাচ্ছে। কিন্তু তুমি যখন একটা ট্রেনের মধ্যে বসে আছো আর গতিশীল ট্রেনটার দিক থেকে তাকিয়ে আছো, এক সময় তাকিয়ে থাকতে থাকতে তোমার ভ্রম তৈরি হয়ে যাবে। একটা কি তোমার মনে হবে যেন তুমি দ্রুত গতিতে চলছো আর ওই ট্রেনটা বোধহয় স্থির আছে। এটা কেন? এইটা আমাদের এই আপেক্ষিকতার কারণে, বেগের আপেক্ষিকতার কারণে। এটা হলো আপেক্ষিক তত্ত্ব বোঝানোর জন্য একটা ছোট্ট একটা ঘটনা। আবার তুমি মনে করো যে দেখতেছো তুমি এয়ারপোর্টে গিয়েছো, এয়ারপোর্টে তোমার বন্ধুটাকে বিদায় দিলা, সে প্লেনে করে কোথাও যাচ্ছে। তো তুমি দেখলে যে বিমানে যখন উঠছে, সে বিমানের তো বিশাল সাইজ। এখন যখন তুমি বিমান ছেড়ে চলে যাচ্ছে, আকাশে উড়ে গেল, তুমি দেখছো যে বিমানটা আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। তোমার কাছে সাইজ ছোট মনে হচ্ছে, কিন্তু যে বিমানটাতে বসে আছে তার কাছে কি সাইজটা ছোট মনে হচ্ছে? না, তার কাছে সাইজ যা ছিল তাই মনে হচ্ছে, কিন্তু গতির কারণে তোমার কাছে সাইজটা ছোট মনে হচ্ছে। সেটা এই গতিশীলতা নিয়েই আসলে বস্তুটির সাইজ, সময়, এগুলোর উপর একটা প্রভাব পড়ে। সেই বিষয়গুলো আমাদের এই আপেক্ষিক তত্ত্বে, থিওরি অফ রিলেটিভিটি আমরা আলোচনা করি। তো আপেক্ষিক তত্ত্ব বুঝতে হলে প্রথমেই যে বিষয়টা আমাদের আসবে সেটা হচ্ছে যে বলছে যে এখানে পরম গতি। ক্লিয়ার? তো পরম গতি জিনিসটা কি? পরম গতি জিনিসটা কি? যে আমরা যে কোনো একটা বস্তুটি গতিশীল নাকি স্থির সেটা বোঝানোর জন্য তার আশেপাশের পরিবেশটাকে বিবেচনা করি। যে তার আশেপাশে কোনো একটা বস্তুর সাপেক্ষে আমি চিন্তা করি, যে বস্তুটা কি ওই বস্তুটার সাপেক্ষে স্থির নাকি গতিশীল, অর্থাৎ যে বস্তুটা গতিশীল, কোন একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা বোঝানোর জন্য আমরা একটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করে নিই। যে সেই আরেকটা বস্তুর সাপেক্ষে যদি আমি চিন্তা করি, তাহলে আমি তখন খেয়াল করি যে বস্তুটি কি ওই বস্তুটার সাপেক্ষে, মনে করো যে একটা রাস্তার ধারে একটা গাছ আছে, রাস্তার ধারে গাছ আছে, একটা গাড়ি এদিক দিয়ে চলে যাচ্ছে, তার মানে কি ওই গাছের সাপেক্ষে গাড়িটি গতিশীল। গাছের সাপেক্ষে আমি হয়তো গাছের পাশে দাঁড়িয়ে আছি, তাহলে গাছের সাপেক্ষে আমি স্থির। তো এই বিষয়টা হচ্ছে যে কোনো বস্তু আরেকটি বস্তুর সাপেক্ষে গতিশীল নাকি স্থির, সেটাই হচ্ছে তার গতির একটা অবস্থা। এই যে তোমার যে বস্তুটার সাপেক্ষে আমি চিন্তা করতেছি সেগুলোকে আমরা বলতেছি যে প্রসঙ্গ কাঠামো, ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম। তাহলে এই ফ্রেম
মের সাপেক্ষে আমার বস্তুগুলোকে চিন্তা করতে হয়। তাহলে যে গাছটি তোমার দাঁড়িয়ে আছে সেই গাছটি কিন্তু পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে। পৃথিবীটা কি স্থির? পৃথিবী তো স্থির না, পৃথিবীও ঘুরছে। তাহলে পৃথিবী 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 যে ঘুরছে, পৃথিবী কার সাপেক্ষে ঘুরছে? আমরা বলছি যে সূর্যের সাপেক্ষে ঘুরছে। তাহলে সূর্য বা সৌরজগৎ, এই সৌরজগতে তো অনেকগুলো গ্রহ আছে, সেই গ্রহগুলো নিয়ে সূর্য আবার ঘুরছে। তার মানে কি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু হচ্ছে আসলে গতিশীল। এখানে পরম স্থির বলে কোনো বস্তু আসলে নেই। এই জন্য পরম গতিশীল বস্তু বলেও কিছু আসলে নেই, পরম গতি বলেও কিছু নেই। পরম স্থির বস্তু যেহেতু নেই, পরম গতিও সেই জন্য নেই। তাহলে গতিটা কিরকম? গতিটা আপেক্ষিক একটির সাপেক্ষে আরেকটা, একটা বস্তু স্থির আছে তার সাপেক্ষে আমি গতিশীল, অথবা আরেকটা গতিশীল বস্তু আছে তার সাপেক্ষে আমি গতিশীল। স্থির বস্তুর সাপেক্ষে গতিশীল। এইভাবে আমরা বলছি যে গতি পরম গতি বলতে আসলে পরম স্থির বস্তু বলতে কিছু নেই। সব বস্তু সবসময় গতিশীল, একটা সাপেক্ষে আমার একটা গতিশীল। এই বেগগুলো এই জন্য বলছে যে একটা সাপেক্ষে একটা যখন গতিশীল তখন সেটাকে বলছে আপেক্ষিক বেগ। আমরা বলছি যে আপেক্ষিক বেগ, রিলেটিভ মোশন, আর এটা হচ্ছে অ্যাবসলিউট মোশন। পরম গতি বলে কিছু নেই, গতিগুলো সব হচ্ছে মোশন। এখন আমাদের এই গতির ক্ষেত্রে আমাদের এখানে একটি নতুন রকমের ধারণা তৈরি হয়, গতিশীল বস্তু। এখানে বলছি যে পৃথিবীতে যে আলোক তরঙ্গ আসে, অথবা পৃথিবীতে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্যাট ইজ শক্তি, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এগুলো চলাচলের জন্য আমাদের মাধ্যম দরকার। এগুলো শুধু না, যে কোনো ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণা অনুসারে আমাদের যে কোনো শক্তির চলাচলের জন্য আমাদের মাধ্যম প্রয়োজন। সেই জন্য ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণা অনুসারে বিজ্ঞানীরা ধারণা করে যে এখানে আলোক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, তাদের চলাচলের জন্য একটা মাধ্যম প্রয়োজন। তাহলে সূর্য থেকে যে আলোটা আমাদের এখানে আসে কি মাধ্যমে আসে? তারপর একটা চুম্বককে আকর্ষণ করতেছে, এখানে কি মাধ্যমে এখানে শক্তিটা সঞ্চালিত হচ্ছে? এখানে তখন বিজ্ঞানীরা যখন এটা তখন তারা ধারণা করে নিয়েছিল ক্লাসিক্যাল মেকানিক্সে যে এখানে একটি মাধ্যম আছে, সেই মাধ্যমটা তার নাম তারা দিয়েছিল ইথার। এই মাধ্যমে আমাদের আলোক তরঙ্গ প্রবাহিত হয়, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সেটাও এটার মাধ্যমেই প্রবাহিত হয়। তাহলে এক সময় এসে আমাদের দুজন বিজ্ঞানী, একজন মাইকেলসন, একজন মর্লি, তারা একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলেন যে ইথারের সাপেক্ষে পৃথিবীর বেগ কত, এবং সেখান থেকে পৃথিবীর সাপেক্ষে আবার আলোর বেগ কত, এটা বের করার জন্য চেষ্টা করলেন। এইটা বের করতে গিয়ে তারা যেটা দেখলেন যে তারা একটা নেগেটিভ রেজাল্ট পেল। এই নেগেটিভ রেজাল্টটাকে বলা হয় যে বিজ্ঞানের আবিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় নেগেটিভ রেজাল্ট। অর্থাৎ তারা এখান থেকে সিদ্ধান্ত নিলেন যে ইথার নামক আসলে কোনো মাধ্যম আসলে নাই। এবং তারা দুজন শুধু না, এরপরে অন্য আরো অনেকেই এই এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু সব সময় এটা নেগেটিভ রেজাল্ট এসেছে, এটা নেতিবাচক রেজাল্ট এসেছে, যেখান থেকে প্রমাণিত হয়েছে যে আসলে এখানে কোনো সেই অর্থে এখানে কোনো আসলে মাধ্যম নেই। তাহলে আমাদের এই মাইকেলসন মর্লে যে এক্সপেরিমেন্ট, সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। এখন প্রথমত আমরা যে বিষয়টা দেখতে চাই সেটা হলো যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আমার যেখানে বলছি যে আমরা প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোতে আমরা তোমার উদাহরণ দিতে গিয়ে বললাম যে একটা ট্রেন চলমান, একটা ট্রেন স্থির।
তাহলে স্থির স্থির কাঠামোতে একজন আছে আর একজন আছে একটি চলমান কাঠামোতে। এই যে দুইটা কাঠামো, দুইটা ইনার্শিয়াল ফ্রেম, সেই দুইটা ফ্রেমে একটা সাপেক্ষে একটা গতিশীল। এই জায়গাটায় গতিগুলো কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে, গতিটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, বা বস্তুটার অর্থাৎ আপেক্ষিকভাবে একজন গতিশীল আর একজন হচ্ছে স্থির, তাহলে এখানে তার গতির সমীকরণগুলো কি হবে, এই বিষয়গুলো নিয়ে গ্যালিলিও প্রথম একটা সূত্র দেন, সেটাকে বলছে যে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এটাকে আমরা বলছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা আমাদের বের করতে হবে ফর্মে। আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বের করতে গিয়ে আমরা দুইটা ফ্রেম অফ রেফারেন্স চিন্তা করি, দুইটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করি। একটা কাঠামো হচ্ছে এরকম, ও এক্স ওয়াই জেড, এই কাঠামো একটা। আরেকটা কাঠামো ইনিশিয়ালি এখানেই ছিল, এই কাঠামোটার সাথেই ছিল, সেটাকে এই কাঠামোটাকে আমরা বলছি এফ। আরেকটা ছিল, আরেকটা হচ্ছে এফ প্রাইম। এফ প্রাইমটা একেবারে শুরুতে একটা স্টার্টিং পয়েন্টে, অরিজিনটা এখানেই ছিল, সেটা করলো কি আস্তে আস্তে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তাহলে একটা সময় পর, টি সময় পর, একটা সময় বলতে আমরা টি সময় বলছি, টি সময় পর সে এই জায়গাটা চলে আসবে। দুইজনই দুইটা ফ্রেমে, এই ফ্রেমে মনে করে যে একজন অবজারভার ছিল, একজন অবজারভার ছিল, এই অরিজিনে এখানে একজন অবজারভার, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এখানে একজন অবজারভার আছে, আর এখানে একজন। এই অবজারভার স্থির, এই অবজারভার চলমান। কোন দিকে চলমান? এই অবজারভার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর চলমান। সে ও থেকে ও প্রাইম বিন্দুতে যেতে তার সময় লাগে হচ্ছে টি। টি এর কোনো আমরা একক বলছি না, টি সময় লাগে, টি সেকেন্ড বলতে পারো। তাহলে এখানে খেয়াল করছি, এখানে একটা বিন্দু ছিল পি, এখানে একটা বিন্দু পি। এই পি বিন্দুটা কিন্তু এই 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 ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে একটা তার কি বলে কোঅর্ডিনেট আছে, আবার এই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে আরেকটা কোঅর্ডিনেট আছে। এই কোঅর্ডিনেট দুটোর মধ্যে আমরা রিলেশনটা এস্টাবলিশ করব, বা গ্যালিলিও এই দুটোর মধ্যে রিলেশনটা এস্টাবলিশ করেছে, সেটা কি বলছে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করতে গেলে তাহলে এখানে আমরা তো 3 ডাইমেনশনাল চিত্র আঁকছি। আসলে আমরা বস্তু জগতে সবাই 3 ডাইমেনশনে অবস্থান করছি, এটা ঠিক, কিন্তু এখানে আরেকটা ডাইমেনশন নিয়ে এসেছে, সেটাকে আমরা বলছি 4th ডাইমেনশন। হোয়াট ইজ দিস 4th ডাইমেনশন? 4th ডাইমেনশন হচ্ছে টাইম। টাইমে আমরা একটা নির্দিষ্ট সময়, এই মুহূর্তে আমি হয়তো এই জায়গাটায় আছি, একটা নির্দিষ্ট সময় পর আমি আরেক জায়গায় চলে যাব। আমার কিন্তু অবস্থানটা একই ফ্রেম অফ রেফারেন্সে আমার অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হচ্ছে? আমার টাইম চেঞ্জ হওয়ার কারণে আমার অবস্থান পরিবর্তিত হচ্ছে, এই জন্য আমার কোঅর্ডিনেটটাও চেঞ্জ হয়ে যাবে। সেইখানতে আমরা এক্স ওয়াই জেড এর সাথে এই পি বিন্দুর কোঅর্ডিনেট যদি আমরা এক্স ওয়াই জেড বলি, আমরা যদি বলি যে এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো এক্স ওয়াই জেড তার সাথে টি, এই হলো আমাদের 4th ডাইমেনশন। এইভাবে আমরা এটাকে চতুর্থ স্থানাঙ্কতে চারটা জিনিস দিয়ে আমরা এটা স্থানাঙ্ক বোঝাই। এক্স ওয়াই জেড তো আমরা 3 ডাইমেনশনে আমরা দেখি এক্স ওয়াই জেড, তার সাথে আমরা একটাকে 4th ডাইমেনশন হিসেবে টিটাকে নিয়ে আসি, কারণ টি এর সময় সাপেক্ষে কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে, আমাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বা ওই যে একটা ট্রেন স্থির ছিল আর একটা ট্রেন চলমান, সে এই মুহূর্তে একটা জায়গায় আছে, জাস্ট কয়েক সেকেন্ড পরে কিন্তু সে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো এই জন্য আমাদের টিটাকে এখানে বিবেচনায় নিয়ে আসতে হলো, সেই টিটাকে আমরা বলছি যে 4th ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের বিষয়টা একটু ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করি যে কি হয়। হ্যাঁ, এখানে
let f and f prime দুইটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, f frame of reference, f and f prime be two frame of reference, two frame of reference, where f prime is moving with velocity v along x axis, x সাপেক্ষে চলছে, এবং at the starting point যখন এই জায়গাটায় ছিল তখন তাদের সময়টা ছিল দুইটার ক্ষেত্রেই 0। at the starting point তাদের দুইটার ক্ষেত্রে সময় ছিল 0। তাহলে let the coordinate of P with respect to f and f prime are x, y, z, t and x prime, y prime, z prime, t prime। এই হচ্ছে এই দুটো পার্ট। f prime যে ফ্রেম অফ রেফারেন্সটা সেটার সাপেক্ষে তার কোঅর্ডিনেট হলো এটা, আর f যে ফ্রেম তার সাপেক্ষে কোঅর্ডিনেট হলো এটা f এর সাপেক্ষে, আর f প্রাইম এর সাপেক্ষে তার কোঅর্ডিনেট হচ্ছে x, y, z প্রাইম সব। এটা হচ্ছে f প্রাইম এর সাপেক্ষে তার কোঅর্ডিনেট। তাহলে আচ্ছা, এখানে আমরা বলছি যে let f and f prime be two frame of reference where f prime is moving with velocity v along x axis with respect to f frame এর সাপেক্ষে এটা গতিশীল। কার সাপেক্ষে? এটা এখানে অবশ্যই আমাদের গতি বললে এখানে অবশ্যই আমাদের বলতে হবে যে কার সাপেক্ষে আরেকটা বস্তু বা আরেকটা ফ্রেমের সাপেক্ষে সে গতিশীল। কোন ফ্রেম? এখানে বলছে f এর সাপেক্ষে f প্রাইম ফ্রেমটা গতিশীল। এটা যখন এটা v বেগে মুভ করে t সময়ে o বিন্দুটা o প্রাইমে চলে আসলো, ঠিক সেই মুহূর্তে এই f প্রাইমে যে f প্রাইমের সাপেক্ষে f প্রাইম ফ্রেমের সাপেক্ষে আমার p বিন্দুর কোঅর্ডিনেট হলো এটা, আর f এর সাপেক্ষে আমার কোঅর্ডিনেট হলো এটা। তাহলে এখন আমরা একটা রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করব। এখান থেকে তুমি এদিক পারপেন্ডিকুলার টার্ম n, তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো যে সেটা হচ্ছে যে let x axis coincide with x prime axis, y axis is parallel to
y prime axis. Similarly, z axis is parallel to z prime axis. Okay. এবং স্টার্টিং পয়েন্টে at the starting point at the starting point এই পয়েন্টে দ্যাট ইজ ও তে ও আর এবং ও প্রাইম যখন একই ছিল at the starting point o and o prime are the same point. And t and t prime দুটাই জিরো, t and t prime দুটাই জিরো, স্টার্টিং পয়েন্টে তারা দুটাই জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমার ও থেকে যখন একটা পয়েন্ট এই ফ্রেমটা যখন মুভ করতে করতে ও থেকে ও প্রাইমে গেল, এখানে যেতে তার সময় লাগলো কত টি, তার বেগটা ছিল কত, তার বেগ ছিল ভি, তাহলে ও থেকে ও প্রাইম এটা হলো আমাদের ভিটি, এটা হলো আমাদের ভিটি। এখানে একটা জিনিস খেয়াল করো যে ও থেকে এন, ও থেকে এন অর্থাৎ এফ ফ্রেমের সাপেক্ষে পি বিন্দুর এক্স কোঅর্ডিনেট সেটা হলো এক্স, আর ও প্রাইম এন এটা হলো এক্স প্রাইম, এই তো। তাহলে আমরা এখানে বলছি যে ও এন ইকুয়ালস টু ও প্রাইম প্লাস ও প্রাইম এন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু vt প্লাস x। তাহলে x প্রাইম ইকুয়ালস টু কত, x প্রাইম ইকুয়ালস টু v x মাইনাস একটা রিলেশন আমরা পেয়ে। আর এই y axis y প্রাইম অ্যাক্সিসের সাথে প্যারালাল, z প্রাইম x z axis z প্রাইম অ্যাক্সিসের সাথে প্যারালাল, এইজন্য এটা x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট এবং z কোঅর্ডিনেটের কোনো চেঞ্জ নেই, কারণ ভেক্টর হচ্ছে ভেলোসিটি হচ্ছে আমার along the velocity is along x axis, velocity is along x axis, সেজন্য y axis এবং z axis বরাবর যে ভেলোসিটি সেটা কিন্তু সেদিকে কিন্তু কোনো ভেলোসিটি নেই এবং বস্তুটারও সেই দিকে কোনো পরিবর্তন নেই, গতির কোনো অবস্থানের কোনো পরিবর্তন নেই। আমরা এখান থেকে বস্তুটাকে দেখতেছি একরকম, এখান থেকে দেখতেছি যেটা সেটা শুধু আমরা দেখতেছি যে এক্স অক্ষ বরাবর যাচ্ছে আরেকটা ফ্রেম, তাহলে সেখান থেকে আমার গতিটা শুধু এক্স অ্যাক্সিসের দিকেই চলছে, এজন্য আমার গতিটার পরিবর্তন এক্স অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কোঅর্ডিনেট চেঞ্জ হবে না। তাহলে z প্রাইম ইকুয়ালস টু z, আর একটা হচ্ছে আমাদের t ইকুয়ালস টু t প্রাইম, t equals to t prime, t prime equals to t। এই হলো আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এটাকে উল্টোভাবে লিখতে পারি যে x equals to x prime plus vt, y equals to y prime, z equals to z prime, আর t equals to t prime। এটা একটা ইকুয়েশন, এই চারটা মিলে আমরা একটা ইকুয়েশন লিখছি, এটা একটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এরপর আমি যদি বেগটা বলি যে শুধু x অক্ষ বরাবর না, আমার যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটা নট অনলি এই যে ফ্রেমটা আমার চলতেছে সেটা x অক্ষ বরাবর চলবে না, যে কোনো দিকে যাচ্ছে, যে কোনো দিকে চলছে, এটা এখান থেকে শুরু করে এই দিক দিয়ে মুভ করতে করতে এই জায়গায় এসে পৌঁছায়।
তাহলে এটা এদিকে এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এদিকে জেড প্রাইম, এদিকে এক্স প্রাইম, এদিকে ওয়াই প্রাইম। অর্থাৎ এই দিক বরাবর আমার ভেলোসিটিটা গেল, এই দিক বরাবর ভি বেগে যাচ্ছে। তাহলে তখন আমার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কি হবে? এখন একটা ভেলোসিটিকে আমরা এভাবে দেখে অভ্যস্ত, কিভাবে vx i vy z vz k, অর্থাৎ একটা ভেলোসিটি তিনটা ডিরেকশন থাকে, x অ্যাক্সিস বরাবর একটা ডিরেকশন, y অ্যাক্সিস বরাবর একটা ডিরেকশন, z অ্যাক্সিস বরাবর একটা ডিরেকশন। এর তিনটা একটা বেগ তিনটা অংশে বিভাজিত হয়ে ক্রিয়া করতে করতে একটা জায়গায় গিয়ে টি সময় পরে ও প্রাইম বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এখানে আমরা ওই আগের মতোই ক্যালকুলেশন করে হিসাব করে দেখাতে পারি। এখান থেকে এই বরাবর যে দূরত্ব, এইটুক দূরত্ব অতিক্রম করে তার সময় তার হচ্ছে বেগ হচ্ছে, যদি কোঅর্ডিনেটগুলো আগের মতোই ধরি যে এফ প্রাইম সরি এফ যে ফ্রেম আছে, এফ ফ্রেমের সাপেক্ষে তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স কমা জেড কমা টি, আর এফ প্রাইম যে ফ্রেম, পরে যে ফ্রেমটা আমরা চিন্তা করলাম মুভ করে ভি বেগে মুভ করে কোন একটি নির্দিষ্ট দিকে ভি বেগে মুভ করে টি সময় যে বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, সেখানে সেই ফ্রেমের সাপেক্ষে তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এন্ড টি প্রাইম, সময়টা হলো টি প্রাইম। তাহলে এদের মধ্যে রিলেশনটা আমরা এস্টাবলিশ এদের মধ্যে রিলেশনটা এস্টাবলিশ করেছে গ্যালিলিও। সেইটা হচ্ছে তোমার এরকম যে এইটুকু হলো তোমার vxt, এই ডিসটেন্সটুকু vxt, এই যে y অক্ষ বরাবর যেটুকু আছে সেটা হচ্ছে তোমার vy t প্রাইম, এই z অক্ষের সাপেক্ষে যেটুকু আছে সেটা হচ্ছে তোমার, আচ্ছা এই y অক্ষ থেকে ডিসটেন্সটা এটা বলছি আমরা vx, এটা হলো vt, এটা হচ্ছে dz vzt, এই হলো তিনটা দূরত্ব। তাহলে এখানে আমরা রিলেশনটা এইভাবে এস্টাবলিশ করি যে x প্রাইম ইকুয়ালস টু হলো x মাইনাস vxt, y প্রাইম ইকুয়ালস টু হলো y মাইনাস vyt, z প্রাইম ইকুয়ালস টু হলো z মাইনাস vzt, ঠিক আছে? আর টিটা সিম্পল। তাহলে এই যে রিলেশনটা টি প্রাইম ইকুয়ালস টু টি, এই যে চারটা রিলেশন পেলাম, এইগুলোকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলছি। এই যে 2 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর আমরা চারটা ইকুয়েশন আছে, 1 নম্বর চারটা আছে। এই যে ট্রান্সফর্ম ইকুয়েশন গুলো পেলাম, এই ট্রান্সফর্ম ইকুয়েশন গুলোকে আমরা বলছি যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, অর্থাৎ গ্যালিলিও এটা করেছিল বলে এটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলা হচ্ছে। বস্তুর একটা চলমান একটা স্থির ফ্রেমের সাপেক্ষে চলমান বস্তুর গতির যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাকে তিনি একটা সমীকরণের মাধ্যমে দেখেছেন। এই সমীকরণগুলোকে আমরা বলছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, তাহলে আমরা থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে অনেক কিছুই পড়তে হবে আমাদের। এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, বাস্তবতার সাথে যেহেতু মিল আছে। হ্যাঁ, এই কোর্সটা আমরা পড়িয়ে থাকি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে। হ্যাঁ, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের একটা কোর্স, এটা একটা ফিজিক্সেরও কোর্স। ফিজিক্স যারা পড়ে তাদেরকেও এটা পড়ানো হয়, এবং আমার ধারণা না, ইন্টারমিডিয়েট সিলেবাসও অবশ্যই এই চ্যাপ্টারটি আছে থিওরি অফ রিলেটিভিটি। সেখানে হয়তো একটা প্রাথমিক ধারণা দেওয়া আছে। আমরা মাস্টার্স লেভেলে তোমাদের এখানে একটা বিশদ আলোচনা করব। আমাদের আলোচনা কেবল শুরু হলো। হ্যাঁ, এরপরে আমরা আস্তে আস্তে এটার ভেতরে ঢুকবো। হ্যাঁ, তারপর দেখবো এখানে বিভিন্ন রকম ক্যালকুলেশন আছে,
এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো তোমাদের যাদের টেন্সরে যাদের দুর্বলতা আছে তারা এই টেন্সর অ্যানালাইসিসটা একটু ভালো করে দেখে নেবা। মানে এখানে টেন্সরের শেষের দিকে গিয়ে টেন্সরের অনেক ব্যবহার আছে। হ্যাঁ, আমার কাছে কেমন যেন মনে হয় যে টেন্সরের আবিষ্কারই আসলে হয়েছে থিওরি অফ রিলেটিভিটির ক্যালকুলেশনগুলো করার জন্য। তো যাক, এখানে আমাদের অনেক রকম ইকুয়েশন আসবে। আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আছে, এর সাথে লরেন্স ট্রান্সফরমেশন আছে, সেগুলো আমরা দেখব। বিষয়টা খুব মজার। একটা বস্তুর সাপেক্ষে একটা বস্তুর যে গতি, সেই গতিটা আমরা গতিগুলো নিয়ে, আপেক্ষিক গতিগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আজকে আমরা আসলে এইটুকুই পড়াইতে চাই, এর বেশি আর পড়াইতে চাই না। আজকে তোমরাও একটু চিন্তা করো বিষয়গুলো। হ্যাঁ, বই যদি থাকে বইগুলো একটু পড়ো, কারণ বিষয়টা একটু বোঝার আছে, একটু নিজের মধ্যে আত্মস্থ করার বিষয় আছে। তাহলে তুমি এটা কল্পনা করতে পারবা। তাহলে কল্পনা করতে পারলে তুমি এই বিষয় সম্পর্কে তোমার একটা সামগ্রিক ধারণা তৈরি হবে। হ্যাঁ, আমরা থিওরি অফ রিলেটিভিটি পড়াই। এখানে থিওরি অফ রিলেটিভিটিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগে বলছি যে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর একটা বলছি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আমরা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিটা পড়ি না, তোমাদের এই লেভেলে তোমাদের পড়াচ্ছি আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। নাম দিচ্ছি আবার থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এদের মধ্যে পার্থক্য। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমাদের যে বেগগুলো আলোচনা করা হয়, আমরা যে ট্রান্সফর্মগুলো আলোচনা করছি একটা সাপেক্ষে আরেকটা, সেখানে আমরা একটা সুষম বেগ নিয়ে আমরা কথা বলছি। অর্থাৎ বেগটা বাড়বেও না কমবেও না, এখানে কোনো অ্যাসিলারেশন নাই, এখানে ভেলোসিটির মধ্যে কোনো ত্বরণ নাই, অ্যাসিলারেশন নাই। কিন্তু আমরা যখন জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে পড়ব, আসলে তখন আমাদের ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগের সূত্রগুলো আমাদের পড়তে হবে। সেটা অবশ্য আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না। আমাদের সিলেবাসে শুধু কি বলে সুষম বেগে চলমান বস্তুর যে গতি, সেইটার সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগ, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছে। তো আমরা আরো অনেক কিছুই পড়তে হবে আমাদের, কেবল শুরু। আমরা একটু একটু করে এগিয়ে যাব, তোমরা আমাদের সাথে থাকবা। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবা, আমরা সেটা প্রয়োজন হলে আবার রিপিট করব। তোমরা যদি দেখো, তোমরা যদি আমাদের এখানে কমেন্ট করো, তাহলে আমাদের জন্য বিষয়টা কি বলে উৎসাহব্যঞ্জক। তাহলে আমরা তোমাদের এইভাবে ভিডিও করে ক্লাস আপলোড করতে উৎসাহিত বোধ করবো। হ্যাঁ, আর যদি না দেখো তাহলে মনে হবে কেউ তো দেখেই না, তাইলে আমরা এত কষ্ট করে ভিডিও করে আপলোড করে লাভ। হ্যাঁ, যদি করো সেটা আমাদের জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করবে, উদ্দীপ্ত করবে। আমরা আরো সুন্দর করে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং লেখাপড়াটা চালিয়ে যাবে, এটা থামাবা না। কারণ করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে, তখন কিন্তু আমরা খুব দ্রুত গতিতে আমাদের পরীক্ষা টরীক্ষা এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। সো আমাদের এই ক্লাসগুলোকে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবা। আমরা ক্লাস এভাবে যতদিন এই পরিস্থিতি থাকে ততদিন আমরা এগিয়ে যাব। তো সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।